ফুলডোরা শক্তিপীঠ থেকে রওনা দিয়ে প্রায় ৩৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছলাম অট্টহাস শক্তিপীঠে। আসলে এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ রাত্রি হয়ে গেল। রাত্রি বলতে এখন তো শীতকাল, ৫টা বাজলেই সন্ধে হয়ে যায়। আমরা যখন ফুলডোরা থেকে রওনা দিয়েছিলাম তখনই প্রায় সন্ধে হব হব, সূর্য অস্ত গেছেন। তাই এখানে পৌঁছতে পৌঁছতে বেজে গেল ৬:৩০টার মতো। আমরা ভেবেছিলাম একটু আগেই পৌঁছবো, কিন্তু ঘটনাটা ঘটলো একটু অন্যরকম। এই রাস্তায় আসতে গিয়ে রাস্তাটা বেশ সরু আর গ্রামের মধ্যে দিয়ে আসতে হয়। এই শক্তিপীঠটি আপনার নিরোল গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণডিহি গ্রামের মধ্যে এর অবস্থান। আর আস্তে আস্তে যেটা দেখলাম সেটা হচ্ছে, আজ যেহেতু রবিবার সেই জন্য প্রচুর পিকনিক পার্টি বেরিয়েছে পিকনিক করতে। আর এখানকার পিকনিক পার্টি কিন্তু অন্যান্য পিকনিক পার্টিদের থেকে একটু আলাদা। বিশাল বিশাল ট্রাক্টরের মধ্যে অজস্র সাউন্ড বক্স লাগিয়ে তারস্বরে গানের সঙ্গে সঙ্গে তারা চলেছে। যাই হোক, এখানে পৌঁছতে বেশ অন্ধকারই হয়ে গেল এবং আমার মনে হয় রাত্রিবেলা এই অঞ্চলে বিশেষ কেউ আসেন না। বাইরের দোকানগুলোও দেখলাম বন্ধ হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকতে গেলাম এবং চারপাশটা বেশ অন্ধকার। ভেতরে যেসব দর্শনার্থীরা ছিলেন তারাও বেরিয়ে আসছিলেন। আমরাও ভাবছিলাম যে আমরা ভেতরে গিয়ে হয়তো দেখব মন্দিরটি বন্ধ হয়ে গেছে, কিন্তু না, মন্দিরটি খোলাই ছিল। আর এই হচ্ছে এখানকার গেস্ট হাউস। এই গেস্ট হাউসের নিচে একটি পুলিশ চৌকিও রয়েছে। যেহেতু এটা একেবারে একটা জনমানবহীন জায়গার মধ্যে এই শক্তিপীঠটির অবস্থান, এবং এখানে জুতো রাখার জন্য যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে জুতো রেখে আমরা এগিয়ে চললাম শক্তিপীঠটির উদ্দেশ্যে। পীঠ নির্ণায়ক তন্ত্র অনুসারে এখানেও দেবী সতীর ঠোঁট বা ওষ্ঠ পড়েছিল, এবং সেই অনুসারে এটি একটি শক্তিপীঠ। এবং এই শক্তিপীঠও কিন্তু বিভিন্ন রকম তান্ত্রিক আচার এবং পূজা পাঠ ইত্যাদির জন্য এককালে বেশ প্রসিদ্ধ ছিল। এবং আমি এটাও শুনেছি, কিছু কিছু জায়গায় পড়েওছি, যে আগে এখানে ডাকাত দল যখন ডাকাতি করতে বেরোতো তারা দেবীর কাছে নরবলি দিয়ে তবে তারা ডাকাতির উদ্দেশ্যে রওনা হতো। এখানে ঢুকতেই পরে একটি রন্ধনশালা দেখলাম, প্রচুর শাকসবজি পড়ে আছে কাটার অপেক্ষায়। মন্দিরে ঢুকতেই পড়বে একটি নাট মন্দিরটিও দেখলাম বেশ সুন্দর সাজানো গোছানো। চারিদিকে দেওয়ালে দক্ষযজ্ঞর বিনাশ এবং সতীর দেহত্যাগের বিভিন্ন উপাখ্যানের যে ছবিগুলি সেগুলোই টানানো রয়েছে। যেহেতু এটি একটি শক্তিপীঠ, তো সতীর দেহত্যাগের সঙ্গে তো এর একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। যাই হোক, এইখানটা দেখে আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগোলাম। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমার খুব আফসোস হচ্ছিল যে আমাদের এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। তবে আমার ইচ্ছে রইল যে আরও একবার এই শক্তিপীঠে আসার এবং সেই সঙ্গে সঙ্গে এখানে একটি রাতও থেকে যাওয়ার। কিন্তু কেন কি এর ভেতরের যে পরিবেশটা সেটা সত্যিই বেশ গা ছমছমে। কেন সেটা আপনাদের জানাচ্ছি। মন্দিরে ঢোকার একটু আগেই এখানে এই শক্তিপীঠের যিনি অধীশ্বর তিনি রয়েছেন। আর এই শক্তিপীঠের মন্দিরটাও রেনোভেট হচ্ছে। এখানে দেখলাম মূল মন্দিরকে অক্ষত রেখে এর একটি বিশাল ইমারত তৈরি করছেন, যেটা মন্দিরেরই আদলে তৈরি হচ্ছে। আর মন্দিরের সামনে রয়েছে এই যজ্ঞগৃহটি। এখানেও যজ্ঞকুণ্ডের পাশে সতীর দেহত্যাগ এবং সেই সঙ্গে সঙ্গে সতীর মরদেহ নিয়ে মহাদেব যে তার বিনাশযজ্ঞ চালিয়েছিলেন সেই মূর্তিটা এখানে রাখা আছে। এরকম সেম একটি মূর্তি আছে এই মন্দিরের একদম বাইরের গেটে, সেটি একটি বিশাল মূর্তি। আর চলুন আপনাদের দেবী দর্শন করিয়ে আনি। আমরা যখন গেছি তখনও 2-4 জন পুণ্যার্থী ভেতরে ছিলেন। তবে এখানে দেখলাম ছবি তোলার কোনো বিধিনিষেধ নেই। তবে হ্যাঁ, আপনারা এই মন্দিরের মাহাত্ম্য অনুযায়ী মন্দিরের পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখতেই হবে। ভেতরে এইখানে এই প্রথম আমি দেখলাম এমন একটি শক্তিপীঠ যেখানে অন্যান্য শক্তিপীঠে কি হয় যে সেখানে দেবী হিসেবে মা কালী পূজিতা হন, কিন্তু এখানে দেখলাম দশভুজা মা দুর্গার মূর্তিটি অসাধারণ।
তারপর আমরা একটু মন্দিরের পেছন দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এতই অন্ধকার, এর পাশে একটি পুকুর বা নদী কি আছে বুঝলাম না। আমি শুনেছিলাম যে এই শক্তিপীঠটি একটি নদীর তীরে অবস্থিত, কিন্তু ঠিক বুঝতে পারলাম না সেটা নদীরই একটি অংশ না এটা একটি পুকুর। इसके अंदर में एक जगह है जहाँ पे যাই হোক, অন্ধকার রাস্তা দিয়ে আমি আর নগেন্দ্র মোবাইলের টর্চের আলো ভর করে কিছু দূর এগিয়ে দেখলাম যে রাস্তায় টিম টিম করে একটা আলো জ্বলছে, চারিদিকটা একদম নিকষ অন্ধকারে ঢাকা। আর আমাদের আগে আগে তিনটে ছেলে যাচ্ছিল, কিন্তু তারাও আমাদের জন্য দাঁড়ালো না দেখলাম, তারা নিজেদের মধ্যে গল্প করতে করতে এগিয়ে চলছিল। আর এর পেছন থেকে শুনেছি একটি কালী মন্দির আছে, আমার সেটি দেখার খুব ইচ্ছে ছিল। যাই হোক, বলে না মা যদি ইচ্ছে থাকে আর মন থেকে ডাকা যায়, মা নিশ্চয়ই তার ভক্তকে দেখা দেন। তাই সেই অন্ধকারের মধ্যেও আমি মন্দিরটি খুঁজে পেলাম। আমি বলতে আমি আর নগেন্দ্র সেই মন্দিরটি খুঁজে পেলাম। এই মন্দিরটা ছাড়িয়েও আরও ভেতর দিকে একটি পঞ্চমুণ্ডীর আসন রয়েছে, কিন্তু তত অব্দি যাওয়ার আর সাহস হলো না। কিন্তু আমার আগের যে দলটি ছিল, তিনটি ছেলে ছিল, তারা হাঁটছিল, তারাও কিন্তু দেখলাম ওই দিকেই হেঁটে চলে গেল মোবাইল টর্চের আলোকে ভরসা করে, কিন্তু আমাদের আর এগোতে সাহস হলো না। চারিদিকটা অসম্ভব অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, এই দেখুন। আর বেশ ঘন বন জঙ্গলে ঢাকা। এই হচ্ছে মা কালীর মন্দির। এখানে মার মূর্তিটি কিন্তু খুব সুন্দর, চলুন আপনাদের দর্শন করিয়ে আনছি। এই হচ্ছে এখানকার অধিষ্ঠিতা মা কালী। এখানে মন্দিরে পূজারীকে দেখলাম না, সম্ভবত তিনি কোনো কাজে একটু অন্য কোথাও গেছেন, কিংবা হয়তো মাকে স্মরণে দিয়ে দিয়েছেন। ওখানে মাকে দর্শন করে আবার আমরা মূল মন্দিরে এলাম। এখন মন্দির মোটামুটি ফাঁকা। আর এই হচ্ছে মায়ের পূর্ণাবয়ব মূর্তি। মাকে দর্শন করুন, মা আপনাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ করুন, আপনাদের সুস্থ রাখুন, আনন্দে রাখুন। মায়ের কাছে প্রার্থনা জানিয়ে মন্দির থেকে ফিরে এলাম। আর ফিরে আসার পথেও সেই মুখোমুখি হলাম সেই পিকনিক পার্টি। এত অসহ্য আলো আর অসত্য মানে বিকট ডেসিবেলের আওয়াজ, সেই আওয়াজে আমার আর নগেন্দ্র দুজনেরই প্রায় মাথা ধরে যাওয়ার জোগাড়। যাই হোক, এই পিকনিক পার্টিকে পেরিয়ে আমরা চললাম বর্ধমানের উদ্দেশ্যে, কারণ আজ রাতটা আমাদের বর্ধমানে কাটাতে হবে। সেখান থেকে কালকে সকালবেলা আরও দুটি মন্দির দর্শন করে আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই প্রেজেন্টেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা আবেদন রইল, আশা করি রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই।